আজ থেকে দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। শূন্যপদ 27, আবেদন 4 শতাধিক ডাক্তারের, এবং এই ভিডিওটা এখন অবধি 22,000 ভিউ হয়েছে। তাতেই কিছুগুলো কমেন্ট পড়লাম এবং সেই কমেন্ট দেখে আমার মনে হলো তোমাদের নতুন একটা ভিডিও বানাই তোমাদের জন্য। তো কী সেই কমেন্ট, সেগুলো একবার দেখে নিই। ভূঁইয়াদীপ কমেন্ট করেছে, এমবিবিএসদের জাস্ট কোনো ফিউচার নেই, এখন সবাই ওই আকাশ এলিয়েনের পাতা জোড়া বিজ্ঞাপন দেখছে আর লাফাচ্ছে, এডুকেশন মাফিয়ার কাছে সর্বশান্ত হচ্ছে। আরেকটা কমেন্ট দেখলাম, যারা এমবিবিএস করছে এখন অনেক ভোগান্তি আছে ভাই। আজ এই উলুবেড়িয়াতে ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়েছিলাম, কম করে 500 জন এসেছিল, স্ট্যাম্পেড হওয়ার মতো কন্ডিশন হয়েছিল। আমার মনে হয় সে হাউস টপশিপের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়েছিল উলুবেড়িয়া মেডিকেল কলেজে। আরেকজন কমেন্ট করেছিল, এমবিবিএস ইজ নট এ গুড কেরিয়ার অপশন নাও। আরেকটা কমেন্ট ছিল, যারা এখনও এমবিবিএসে ঢুকে পড়েনি তাদের জন্য অ্যাডভাইস ডোন্ট। আরেকটা যে কমেন্ট দেখলাম, খুব ভালো লাগলো কমেন্টটা, সেটা হচ্ছে 100% এগ্রিড, আমি 2022-এ এমসিকে থেকে এমবিবিএস কমপ্লিট করলাম, মানে আজ থেকে 3 বছর আগে। হাউস টপশিপ পেলাম না ভালো মার্কস না থাকার জন্য। সে তার মানে নিজের কলেজে হাউস টপশিপ পাইনি। শুরু করলাম চাকরির খোঁজ। এই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে সে কোথা থেকে পাস করেছে, মেডিকেল কলেজ অফ কলকাতা, অর্থাৎ ওয়ান অফ দ্য টপ মেডিকেল কলেজ থেকে কিন্তু পাস করেছে। ইন্টার্নশিপ শেষ করার পর 4 মাসের মধ্যে একটা সেন্ট্রাল পিএসইউ হিন্দুস্তান কপার লিমিটেড জয়েন করি। সেই সময় অনেক ব্যাচমেট অনেক কথা বলেছিল পিজি প্রিপারেশন এটসেট্রা নিয়ে। এখন এইচসিএল ছেড়ে সেলে কর্মরত। এখন সেই ব্যাচমেটরা এসে জিজ্ঞাসা করছে পার্মানেন্ট জব কী করে পাওয়া যায়। জুনিয়রদের বলতে চাই, রানিং এয়ারে টপ টায়ার ইনস্টিটিউটে পিজি পেলে ফাইন, আদারওয়াইজ র্যান্ডম কোনো জায়গায় এমডি করার জন্য ইয়ার আফটার ইয়ার পিজি দিতে থাকার মানে নেই। পার্মানেন্ট চাকরির চেয়ে বেটার নয় এভারেজ কলেজ থেকে ফার্দার ডিগ্রি চেস করা। তার এই কমেন্ট থেকে বুঝলাম সে মেডিকেল কলেজ থেকে পাশ করেছে। মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে সে হাউস টপশিপ পায়নি, এবং তারপরে 3 বছর ধরে কোনো মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট হয়নি। তাই সে হিন্দুস্তান কপার লিমিটেডে, অর্থাৎ কিছু কিছু এরকম চাকরি থাকে, সেগুলো আমি পরে একদিন বলবো, তোমার হয়তো কোনো আইডিয়া নেই, বেশ ভালো স্যালারি 1 লাখ প্লাস টাকা পাওয়া যায় প্রত্যেক মাসে। তো সেখানে সে জয়েন করেছে। ওকে, তো এই কমেন্ট এবং আগের কমেন্টগুলো পড়ে তোমাদের হয়তো মনে হচ্ছে তাহলে কী করা যায়, এমবিবিএসকে সত্যি এই মুহূর্তে স্কোপ নেই। তোমাদের একটা কথা বলি, তোমরা কি দেখেছো যাদের বাবা মা ডক্টর হয় তাদের ছেলেমেয়েরা কিন্তু ডাক্তারই হয়, বা ওই ডাক্তাররা চায় তাদের ছেলেমেয়েরা ডাক্তার হোক, কারণ তারা জানে তাদের সন্তান যদি এমবিবিএসে একবার অ্যাডমিশন নিয়ে নেয় তাদেরকে কীভাবে গাইড করা যাবে, বা তারা তাদের সন্তানকে কিন্তু সেইভাবে গাইড করে নেয়। কিন্তু তোমার কন্ডিশন যদি আমার মতো হয়, অর্থাৎ ফার্স্ট জেনারেশন ডক্টর, ফ্যামিলিতে তুমি বা আমি প্রথম আমরাই ডক্টর, তাহলে তাদেরকে গাইড করার কে থাকবে? অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি তো সেইভাবে কারো গাইডেন্স পাইনি। যেটুকু গাইডেন্স পেয়েছি নিজের মতো করে সিনিয়রদের সাথে কথা বলেছি, নিজের চেষ্টাতে গাইডেন্স নেওয়ার চেষ্টা করেছি। আর সেখান থেকে আমার মনে হয়েছে যে তোমাদেরকে গাইড করার জন্য আমার একটা চ্যানেল বানানো দরকার। সেক্ষেত্রেই বা সেখান থেকে আমি চ্যানেলটা বানিয়েছিলাম, এবং সেখানেই আমি লাস্ট যে ভিডিওটা পেলাম সেখানে এত ভিউজ পেলাম। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আরও কিছু তোমাদের গাইড করা দরকার। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এটা আমাকে আরও বেশি ইন্সপায়ার করবে। ওকে, তাহলে আমি এখনও বলছি এমবিবিএসে যথেষ্ট ভালো স্কোপ রয়েছে। কী সেই স্কোপ? একটা তাহলে ভালো দিক বলি, অনেক তো খারাপ দিক হলো। সেটা হলো পাবলিক সার্ভিস কমিশনের আমি একটা ভিডিও বানিয়েছিলাম আজ থেকে প্রায় 3 মাস আগে। সেক্ষেত্রে বলেছিলাম যে একটা এমবিবিএস ডক্টরদের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল, সেটা 2023 সালের জুন মাসে। দেখো দেখতে পাচ্ছ সেই রিক্রুটমেন্টের নোটিশটা 2023 সালের জুন মাসে। ভ্যাকেন্সি কত ছিল? 300 জন ভ্যাকেন্সি ছিল। ওকে, এবং এক্ষেত্রে একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, তাদের ক্রাইটেরিয়াতে বলা ছিল হাউস টপশিপ কারো যদি করা থাকে 6 মাস বা 1 বছরে, তাহলে সে কিন্তু অ্যাডভান্টেজ পাবে। তার মানে হাউস টপশিপ করলে তুমি যেমন নিট পিজির প্রিপারেশনটাও ভালোভাবে নিতে পারবে, হাউস টপশিপ করা থাকলে তবেই কিন্তু তুমি মেডিকেল অফিসারের এই যে চাকরিগুলো রয়েছে সেক্ষেত্রে তুমি সুযোগ পাবে। হাউস টপশিপ না থাকলে কিন্তু এই মেডিকেল অফিসারের রিক্রুটমেন্টগুলোতে সুযোগ পাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। ওকে, তো তাহলে দেখো দেখতে পাচ্ছ তোমরা, নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট কত ছিল? 1580, আর স্ক্রিনিং টেস্টের জন্য অ্যাপ্লাই করেছিল 788। কীভাবে সেই স্ক্রিনিং টেস্ট হয়েছিল? সেটা এমসিকিউ প্যাটার্নে হয়েছিল। ওকে, 100 নম্বর এমসিকিউ হয়েছিল, এবং এমসিকিউর পরে যারা সিলেক্টেড হয়েছিল তাদের কি হয়েছিল? তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল, এবং ইন্টারভিউতে ডাকার পরে 19শে মে, অর্থাৎ আজকে যে রেকর্ডিংটা করছি 21 তারিখ, 19শে মে কিন্তু তাদের রেজাল্ট বেরোলো, অর্থাৎ প্রায় 2 বছর কিন্তু সময় লাগছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ধরো তুমি ইন্টার্নশিপ করছো, 25 সালে কেউ ইন্টার্নশিপ করছে, একটা রিক্রুটমেন্টের নোটিশ বেরোলো, তাতে কী লাগবে? হাউস টপশিপ লাগবে। কিন্তু যেহেতু তুমি ইন্টার্নশিপ করছো তুমি পরীক্ষায় বসে যাও। এই কারণেই বলছি, কারণ 2 বছর পরে দেখবে সেই রিক্রুটমেন্ট হতে হতে 2 বছর হয়ে যাবে, মাঝখানে তোমার কিন্তু হাউস টপশিপ করাও হয়ে যেতে পারে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? তার মানে এইটা অনেকে ভেবো না যে আমি ইন্টার্নশিপ করছি, আমার তো হাউস টপশিপ ডিগ্রি নেই, আমি কী করে পরীক্ষায় বসবো, বা আমার তো হাউস টপশিপ ডিগ্রি নেই, আমি সেইভাবে চান্স পাবো না। যেহেতু এগুলো সব প্রসেস লেন্দি একটা প্রসেস, 1 বছর 1.5 বছর 2 বছর লেগে যাচ্ছে, তাহলে তুমি পরীক্ষা দিতে বসার সুযোগ পাচ্ছ, তার মানে তুমি পরীক্ষায় বসে যাও। তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারলে, এটা একটা টেক হোম মেসেজ অবশ্যই নিয়ে রাখো। ওকে, তাহলে যে রেজাল্টটা বেরোলো সেক্ষেত্রে আমরা দেখে নিই।
নাম্বার অফ ভ্যাকেন্সি ইউআরদের জন্য ছিল 102 জন ক্যান্ডিডেটই কিন্তু এক্ষেত্রে জবটা পেয়ে যাচ্ছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে 26টা ভ্যাকেন্সি ছিল, সেক্ষেত্রে মাত্র 6 জন পেয়েছে। ওবিসি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 43টা সিট ছিল, 43 জনই সিলেক্টেড হয়েছে। ওবিসি বি এর ক্ষেত্রে 29টা ভ্যাকেন্সি ছিল, 17 বা 17 নাম্বার অফ স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে। এসসি 67 ছিল সিট, 67ই সিলেক্টেড হয়েছে। এসটিতে 19 ছিল, 7 কিন্তু ক্যান্ডিডেট ছিল মাত্র 7। ইউআরএরটা দেখতে পাচ্ছ পিডব্লিউবিডির ইউআরএ হচ্ছে 10টা ছিল, সেখানে কোনো ক্যান্ডিডেট যায়নি। এসসির ক্ষেত্রেও 4টে ছিল, কোনো সিট হয়নি। অর্থাৎ টোটাল 300টা সিটের মধ্যে 242 জন ক্যান্ডিডেট কিন্তু এবছর মেডিকেল অফিসার হিসেবে জয়েন করছে। এখন প্রশ্ন হচ্ছে এই মেডিকেল অফিসার হিসেবে কোথায় জয়েন করছে? একটা তো তোমরা জানো প্রাইমারি হেলথ সেন্টারে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করা হয়, যেটাকে বলা হয় জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আফটার কমপ্লিটিং ইউর এমবিবিএস করার পরেও পাবলিক সার্ভিস কমিশনের বা পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসিতেও কিন্তু নিয়োগ হয়। এর আগে লাস্ট নিয়োগ হয়েছিল 2017 সালে, তারপরে এই নিয়োগটা হলো 2025 সালে। তো বেসিক্যালি পিএসসি নিয়োগ সেভাবে হয় না, বা আগেও 2017তে যে নিয়োগ হয়েছে তাতে খুব কমজন ডক্টরই গিয়েছিল, বা আমি বলা ভালো পিএসসি নিয়োগগুলোতে কিন্তু ডক্টররা সেইভাবে যেত না। কারণ কি, জিডিএমওর তুলনায় পিএসসি নিয়োগের বা পিএসসি জব করলে স্যালারি হয়তো সেম থাকে, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। তাহলে এরপরের পেজে আমি আলোচনা করব যে কেউ একজন এমবিবিএস পাস করার পরে ইএসআই হসপিটালগুলোতে জিডিএম হিসেবে জয়েন করলো পিএসসি এক্সাম দিয়ে, আবার কেউ প্রাইমারি হেলথ সেন্টারে জয়েন করলো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হিসেবে। এক্ষেত্রে তোমাদের আরেকটা ধারণা আমি বলে দিই যে ইএসআই হসপিটাল মানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নয়। ওয়েস্টবেঙ্গলে একমাত্র ইএসআই যে জোকা রয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেখানে স্যালারি অনেক ভালো, 1.2 লাখ 1.3 লাখ। সেখানে এসআরআই পায় 1.45 লাখ। আমার একজন বন্ধু রয়েছে সেখানে। ইএসআই জোকাবাদে আদার যেসব ইএসআই হসপিটালগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, এবং তাদের স্যালারি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকেই দেওয়া হয়। তার মানে স্যালারি কিন্তু জিডিওমোর যে স্যালারি অলমোস্ট সেই রকম স্যালারি হয়ে থাকে। তাহলে এখন আমি তুলনা করব দুই বন্ধু, একজন বন্ধু ইএসআই হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করলো, আরেকজন বন্ধু প্রাইমারি হেলথ সেন্টারে জিডিওমো হিসেবে জয়েন করলো। তাহলে কার কি অ্যাডভান্টেজ কার কি ডিসঅ্যাডভান্টেজ সেটা একবার দেখে নাও, তারপরে সেই মতো করে তোমরা তোমাদের ডিসিশন নেবে। স্যালারির ক্ষেত্রে আসি। স্যালারিতে ধরো যে জয়েন করছে 75 থেকে 80,000 আমি ধরে নিলাম, 80,000ই ধরে নিলাম। এখন ডিএটা যেহেতু বেড়েছে তাহলে 80,000 টাকা সে স্যালারি পাবে প্রত্যেক মাসে। যে পিএইচসিতে জয়েন করছে বা প্রাইমারি হেলথ সেন্টারে জয়েন করছে বা বিপিএইচসিতে জয়েন করছে ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে, সেও কিন্তু 80,000ই পাবে। প্লেস অফ পোস্টিং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইএসআই হসপিটালগুলো যেভাবে তৈরি হয়েছিল সেগুলো তো মেনলি শহরকেন্দ্রিক অঞ্চলে তৈরি হয়েছিল। তাহলে ইএসআই হসপিটাল ডিউটি করছে মানে সে কিন্তু একটা টাউন এরিয়ার মধ্যে রয়েছে, তাকে কিন্তু কোনো গ্রামে যেতে হচ্ছে না। মেনলি কলকাতা শহরকেন্দ্রিক ইএসআই হসপিটালগুলো থাকে, তাহলে তুমি একটা শহরে কাছাকাছি তুমি থাকতে পারছো। আর যারা প্রাইমারি হেলথ সেন্টারে জয়েন করছে তাদের রুরাল পোস্টিং হবে ডেফিনেটলি। সেই রুরাল অনেক গ্রামে হতে পারে, কলকাতা থেকে 400-500 কিমি, নর্থ বেঙ্গলের মতো এরিয়াতেও হতে পারে। তো এটাকে একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে। এবারে কারো যদি গ্রামের বাড়ি বা ওই এলাকায় নিজের এলাকায় যেতে চায় তাহলে তো অবশ্যই ভালো। এরপর ছিল টাইপ অফ ডিউটি। ইএসআইতে জয়েন করছে তাকে A to Z সবই করতে হয়। বেসিক্যালি ইএসআই হসপিটালে সেইভাবে কোনো সুপার স্পেশালিস্ট ডক্টর থাকে না, তাহলে গাইনি থেকে পেড সব কিন্তু তাকে ম্যানেজমেন্ট করতে হবে, জেনারেল ডিউটি থেকে শুরু করে এমার্জেন্সি ডিউটি। এটা হলো ইএসআই হসপিটালে যারা জয়েন করছে তাদের জন্য। এরপরে চলেছে যারা পিএইচসিতে যারা জয়েন করছে। প্রাইমারি হেলথ সেন্টার একই জিনিস, মেডিকেল অফিসার হিসেবে তুমি যদি জয়েন করো সেখানে 2 থেকে 3 জন মেডিকেল অফিসার থাকবে, এবং সেটা যদি বেডেড প্রাইমারি হেলথ সেন্টার হয় সেখানে পেশেন্ট অ্যাডমিশন থাকবে, তোমাকে এমার্জেন্সি করতে হবে, তোমাকে আউটডোর করতে হবে, তোমার যদি গাইনির পেশেন্ট আসে সেগুলো নর্মাল ডেলিভারি করতে হবে। ওটা বুঝতে পেরেছো? অথবা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে যদি ডিউটি হয় সেক্ষেত্রে তোমাকে একই কাজ করতে হয়। এখন অবধি ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে সুপার স্পেশালিস্ট যারা রয়েছে, সুপার স্পেশালিস্ট নয় স্পেশালিস্ট যে ডক্টররা রয়েছে অর্থাৎ যাদের এমডি করা হয়েছে তাদের এখনও পোস্টিং হয়নি, বাট যেহেতু এমডি ডাক্তারের সংখ্যা বাড়ছে তারাও কিন্তু এরপরে ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে তাদের ডিউটি করতে হবে। ওকে, তাহলে ডিউটির টাইপটা অলমোস্ট সেম। এরপর চলে আসে সার্ভিস কোটা, যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। ইএসআই হসপিটালে যারা জিডিএম হিসেবে জয়েন করছে তারা কিন্তু কোনো সার্ভিস কোটা পাবে না। আর যারা পিএইচসিতে করছে, যদি রুরাল এরিয়াতে হয় পিএইচসি, তাহলে কিন্তু সে সার্ভিস কোটা পাবে। ওকে, তার মানে পিএইচসিতে জিডিএম হিসেবে জয়েন করছো মানে তুমি যে সার্ভিস কোটা পাবে তা কিন্তু নয়। দেখতে হবে তোমার পিএইচসিটা গ্রামে নাকি টাউনের মধ্যে পড়ছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এটা কিন্তু অনেকে হয়, সবাই ভাবলো যে আমি পিএইচসিতে ডিউটি করে নিলাম সার্ভিস কোটা পেয়ে যাব, সেটা কিন্তু হয় না। এখন প্রশ্ন আছে সার্ভিস কোটা কী। তাহলে সার্ভিস কোটার বিষয়টা তোমাদের বুঝিয়ে বলি। দেখো, এমডিএমএসে ধরে নিলাম যদি 2000টা সিট থাকে ওয়েস্ট বেঙ্গলে, এমবিবিএসে তো জানো তোমরা 4,500 থেকে 5,000টা সিট রয়েছে, এমডিতে সিট রয়েছে 2000টা সিটের মধ্যে আমি ধরে নিলাম অ্যাপ্রক্স 1000টা সিট অল ইন্ডিয়ার জন্য। ওকে, আর বাকি 1000টা সিট ওয়েস্ট বেঙ্গল কোটার জন্য।
এই 1000টা যে ওয়েস্টবেঙ্গল কোটার জন্য রয়েছে সেটা 50-50 ভাগ রয়েছে বা 60-40 ভাগ রয়েছে। তার মানে 600টা সিট ওপেন ক্যান্ডিডেট হিসেবে, আর বাকি যে 400টা সিট রইল এমডিএমএস সিট, সেই এমডিএমএস সিটটা সার্ভিস কোটার জন্য রইল। ওই 400টা সিট কারা পাবে? যারা প্রাইমারি হেলথ সেন্টারে ডিউটি করছে তারা কিন্তু ওই 400টা সিট তারাই কিন্তু পাবে, অন্য কিন্তু ওপেন ক্যান্ডিডেট সেই সিটটা পাবে না। এটা হলো একটা সুবিধা। তাহলে এবারে দেখো, যারা প্রাইমারি হেলথ সেন্টারে ডিউটি করছে তারা তো সবাই ডিউটি করছে, তাহলে তারা পড়ার স্কোপটা কম পাচ্ছে। যেহেতু পড়ার স্কোপটা কম পাচ্ছে তাহলে, এবং কম্পিটিশনটা নিজেদের মধ্যেই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অল্প পড়াশুনো করলেও বা একটু কম পড়াশুনো করলেও তুলনামূলকভাবে ওপেন ক্যান্ডিডেটদের তুলনায়, এবং র্যাঙ্ক যদি দূরেও থাকে তাহলে কিন্তু সে ভালো একটা ক্লিনিক্যাল সিট পাবে। এটাই হচ্ছে সার্ভিস কোটার বেনিফিট। এখন প্রশ্ন হচ্ছে সার্ভিস কোটা চালু হয়েছিল কেন? সার্ভিস কোটা চালু করার মূল উদ্দেশ্য ছিল, আগে সাধারণত প্রাইমারি হেলথ সেন্টারে বা গ্রামের দিকের হেলথ সেন্টারগুলোতে কোনো ডক্টর চাকরি করতে যেতে চাইতো না, কারণ তখন এমবিবিএস কলেজের সংখ্যাও বেশি ছিল, এমবিবিএস স্টুডেন্টের সংখ্যাও কম ছিল, এবং তারা টাউনেই কোনো না কোনো জব পেয়ে যেত। তো তাহলে সরকার দেখলো তাহলে প্রাইমারি হেলথ সেন্টারগুলো বা গ্রামের মানুষগুলোর চিকিৎসা কে দেবে? তো সেক্ষেত্রে তখন দেখা গেল যে তখন চালু হলো সার্ভিস কোটা। বলা হলো যে তুমি যদি প্রাইমারি হেলথ সেন্টারে ডিউটি করো, 3 বছর ডিউটি করার পরে সার্ভিস কোটা পাবে। সার্ভিস কোটা পেলে মোটামুটি একটু দূরে র্যাঙ্ক হলেও বা একটু কম পড়াশোনা করলে তুমি কিন্তু ভালো ভালো ক্লিনিক্যাল সিট পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেকে কী চাইতো, যারা এমবিবিএস করার পরে অনেকে যারা জব, একটা সিকিউর জব চাইতো বা সার্ভিস কোটার জন্য, তারা কিন্তু এই প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে যেত। আর এখন তো পরিস্থিতি আলাদা হয়ে গেছে, এখন তো সবাই চাইলেও জিডিএমও পাচ্ছে না। মানে এখন যদি সার্ভিস কোটা নাও দেয় তবুও সবাই জিডিএমও যেতে চাইবে প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে। কিন্তু সার্ভিস কোটা যেহেতু একবার চালু হয়ে গেছে, তাই সার্ভিস কোটা গভর্নমেন্ট তুলবে না। তার মানে তুমি যদি এমবিবিএস করার পরে জিডিএমও জয়েন করো, তুমি দুটো বেনিফিট পাবে, তোমার জবটা থাকলো সিকিউরড এবং তার সাথে তুমি সার্ভিস কোটা পাচ্ছ। ওকে, কিন্তু এখন আরেকটা জিনিস, এখন যেহেতু ফ্রেশার্স এমবিবিএস পাস করে অনেক স্টুডেন্টরা ডিরেক্ট প্রাইমারি হেলথ সেন্টারে চলে আসছে এবং তারা যথারীতি পড়াশোনায় ভালো, তখন কিন্তু সার্ভিস কোটাতে ভালো সাবজেক্ট পেতে গেলেও কিন্তু পড়াশুনো করতে হবে, ভালো মতো পড়াশুনো করতে হবে। অ্যাটলিস্ট এবছর তো তাই হয়েছে, বা পরবর্তী বছরগুলোতে আরও হবে। ওকে, তাহলে একটা এক্সাম্পল দিয়ে দিই। মেডিকেল কলেজে জেনারেল মেডিসিনে সিট পেতে গেলে তুমি যদি ওপেন কোটা হিসেবে আসো বা অল ইন্ডিয়া কোটা থেকে আসো, তোমাকে 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। সেক্ষেত্রে তুমি যদি সার্ভিস কোটা নাও, তোমার যদি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে সার্ভিস কোটা হিসেবে তোমার যদি 15,000 র্যাঙ্ক থাকে, তাহলেও তুমি মেডিকেল কলেজে জেনারেল মেডিসিন পাবে। তাহলে এটা হলো বেনিফিট। ব্যাপারটা বুঝতে হলে এটা হলো সার্ভিস কোটার বেনিফিট। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সার্ভিস কোটা কিন্তু ইএসআই হসপিটালগুলোতে যারা জয়েন করলে পিএসসি দিয়ে করে, তারা কিন্তু সার্ভিস কোটা পাবে না, এটা কিন্তু জেনে রাখো। ব্যাপারটা বুঝতে পারলে? ওকে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে কোন বন্ধুটা, বললাম না 2 বন্ধুর গল্প, কোন বন্ধু কিসে অ্যাডভান্টেজ পাবে, কোন বন্ধুর কিসে ডিসঅ্যাডভান্টেজ, সেটা তোমরা বুঝতে পারলে। এরপর চলে এসেছে তাহলে এমডিএমএস যদি করতে হয়, ট্রেনি রিজার্ভ দুজনেই পাবে। ট্রেনি রিজার্ভ কি? ট্রেনি রিজার্ভ হলো, ধরে নিলাম এই 2025 সালে যে ইএসআইতে জয়েন করলো, সে 3 বছর চাকরি করলো। ওকে, 2028 বা 4 বছর চাকরি করলো 2029। ওই 3 বছর যেহেতু চাকরি করা হয়ে গেল, সে একটা ট্রেনি রিজার্ভ পাবে। তার মানে সে হায়ার ডিগ্রির জন্য পড়তে যাচ্ছে, সার্ভিস কোটা নয় কিন্তু। তার মানে ইএসআইতে জয়েন করলো, তাকে ওপেন ক্যান্ডিডেট হিসেবে জয়েন করতে হবে। ওপেন ক্যান্ডিডেট হিসেবে যদি এমডিএমএস করতে যায় বা স্পেশালিস্ট ডিগ্রি করতে যায়, তাহলে সে টিআর পাবে। টিআর মানে সে কিন্তু, যারা পিজিটি রয়েছে তারা যে স্টাইপেন্ড পায়, এখন পিজিটিদের স্টাইপেন্ড প্রায় 70,000 হয়ে গেছে। কিন্তু 3 বছর পর এই যে 80,000 স্যালারি, যেটা 90,000 হয়ে গেছে, 3 বছর পরে সে যখন এমডি করতে যাবে, সে কিন্তু ওই স্যালারিটাই পাবে, 90,000, 93,000, 95,000, অর্থাৎ তার যে ইনক্রিমেন্ট হয় সেটাই হতে থাকবে। এটা বুঝতে পারলে? এটা হচ্ছে ট্রেনি রিজার্ভ। এবং ট্রেনি রিজার্ভে 3 বছর এমডিএমএস করার পরে সে কিন্তু আবার কোথায় চলে আসবে? সে আবার নিজের প্লেস অফ পোস্টিংয়ে চলে আসবে, আবার সে নিজের হসপিটালে চলে আসবে, ইএসআই হসপিটালে। তাকে কিন্তু 3 বছরের জন্য বন্ডে যেতে হবে না। তাহলে বেনিফিট কী হলো? বন্ডে যেতে হলো না। 3 বছর ধরে সে কিন্তু স্যালারিই পেলো, স্টাইপেন্ড পেলো না, অর্থাৎ স্যালারির অ্যামাউন্টও বেশি থাকে স্টাইপেন্ডের তুলনায়, এবং বন্ডে যেতে হলো না, এসআরশিপ করতে হলো না। এটা হলো অ্যাডভান্টেজ। আর প্রাইমারি হেলথ সেন্টারে যে ট্রেনি রিজার্ভ, সে একই অ্যাডভান্টেজ পাবে, সে এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে, সে সার্ভিস কোটা পাবে। অর্থাৎ ট্রেনি রিজার্ভ পেতে কারোই কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, ট্রেনি রিজার্ভের একটা লিমিটেড সিট থাকে। অর্থাৎ এবছর যে 242 জন ক্যান্ডিডেট জয়েন করলো ইএসআই হসপিটালে, প্রত্যেক বছর টিআর দেওয়া হয় 10 থেকে 15 জন ইএসআই হসপিটাল দিয়ে। তাহলে তোমাকে 242 জনের মধ্যে সবাই যদি নিট পিজি প্রিপারেশন নেয়, তোমাকে প্রথম 10 থেকে 15 জনের মধ্যে আসতে হবে, তবেই তুমি সিলেক্টেড হয়ে টিআর পাবে, অর্থাৎ এমডিএমএস করার জন্য তোমাকে ছাড়া হবে। প্রাইমারি হেলথ সেন্টারের ক্ষেত্রে দেখি, প্রাইমারি হেলথ সেন্টারের ক্ষেত্রে যারা ডিউটি করে মেডিকেল অফিসার, প্রত্যেক বছর প্রায় 300 থেকে 350 জনকে টিআর দেওয়া হয়। এটা বোঝা গেল? তার মানে তুমি যদি প্রাইমারি হেলথ সেন্টারে ডিউটি করো, তুমি ওই ডক্টরদের মধ্যে তোমার যদি র্যাঙ্ক 300 থেকে 350 মধ্যে থাকে, তোমাকে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দেবে যে তুমি
এমডিএমএস করতে যাও। ইএসআই হসপিটালে সেই সংখ্যাটা কিন্তু খুবই কম, তো এটা একটা আমি ডিসঅ্যাডভান্টেজ বলে আমার মনে হয়। ওকে, দুটোর ক্ষেত্রে কিন্তু মিনিমাম 3 বছর লাগবে, দুটোর ক্ষেত্রেই লিমিটেড সিট, বাট পিএইচসির ক্ষেত্রে বা প্রাইমারি হেলথ সেন্টার থেকে যে যাবে এমডিএমএস করতে সেক্ষেত্রে সিটটা কিন্তু অনেকটাই বেশি থাকে। লাস্ট যে বছর এবছরের সিটটা সেই সিট সংখ্যা ছিল 343। এরপর চলে আসি, টিআর যদি না দেয় তাহলে স্টাডি লিভ পাওয়া যায়। স্টাডি লিভটা কি? টিআর এবং স্টাডি লিভ আলাদা। ধরে নিলাম কোনো ক্যান্ডিডেট যে ইএসআই হসপিটালে ডিউটি করছে, তার র্যাঙ্ক মোটামুটি প্রত্যেক বছরই র্যাঙ্ক 10 থেকে 15 জন স্টুডেন্টের মধ্যে হচ্ছে না, তাহলে কি সে টিআর পাবে না? টিআর সে পাবে না, তাহলে সে কী পাবে? স্টাডি লিভ পাবে। অর্থাৎ গভর্নমেন্ট তাকে স্টাডি লিভের জন্য পাঠাবে। এই স্টাডি লিভের ক্রাইটেরিয়া কি? দুজনেই স্টাডি লিভ পেতে পারে। ধরে নাও প্রাইমারি হেলথ সেন্টারে যে ডিউটি করছে, ওই যতজন ডক্টর রয়েছে প্রাইমারি হেলথ সেন্টারে তার র্যাঙ্ক ওই 400-450-র মধ্যে থাকছে, কিন্তু গভর্নমেন্ট একজন ফিক্সড নাম্বার অফ স্টুডেন্টকে পাঠাচ্ছে, 300 জন করে পাঠাচ্ছে, তাহলে কি সে কোনোদিন এমডিএমএস করতে পারবে না? পারবে। তাহলে তাকে কী নিতে হবে? স্টাডি লিভ নিতে হবে। তাহলে স্টাডি লিভ আর ট্রেনি রিজার্ভের মধ্যে কোনটা বেটার? স্টাডি লিভের ক্ষেত্রে কোনো লিমিটেড সিট নেই। স্টাডি লিভ পেতে গেলে তোমাকে 5 বছর চাকরি করতে হবে। তোমার যদি 5 বছর চাকরি হয়ে যায় তাহলে তুমি স্টাডি লিভ পাবে। ওটা বুঝতে পারলে? আর একই জিডিএমের ক্ষেত্রেও তোমার যদি 5 বছর হয়ে যায় তুমি কিন্তু স্টাডি লিভ পাবে। স্টাডি লিভের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ, তোমার 5 বছর সময় লাগছে, তোমাকে 5 বছর চাকরি করতেই হবে। আর যেটা হলো স্টাডি লিভের ক্ষেত্রে স্যালারি কিন্তু একটু কম থাকে। টিআরের ক্ষেত্রে তুমি যা স্যালারি পাই তাই পাও, স্টাডি লিভের ক্ষেত্রে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যেটা, অর্থাৎ তোমার স্যালারি থেকে প্রায় 15 থেকে 16 হাজার টাকা কেটে নেওয়া হবে, বা ওই এক্সট্রা টাকাটা তুমি পাবে না। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে অবশ্যই চেষ্টা করবে টিআর পাওয়ার জন্য বা ট্রেনি রিজার্ভ পাওয়ার জন্য। ওটা যদি না হয় তাহলে একমাত্র লাস্ট অপশন রইল স্টাডি লিভ। এক্ষেত্রে একই জিনিস, স্টাডি লিভের ক্ষেত্রেও কিন্তু তোমাকে কোনো বন্ড পোস্টিং করতে হবে না। তুমি যাবে 3 বছর কোনো কলেজে এমডিএমএস করবে, আবার নিজের প্লেস অফ পোস্টিংয়ে ফিরে আসবে। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তাহলে আফটার এমডিএমএস বললাম সেম হসপিটালে এসে তুমি ডিউটি করবে। আর যারা পিএইচসি থেকে যাচ্ছে তাদের হয় নিজের হসপিটালে এসে বা তার যে সাব ডিভিশনাল হসপিটাল রয়েছে, যেহেতু তার এমডিএমএস হয়ে গেছে, সে একজন স্পেশালিস্ট হয়ে গেছে, তাহলে প্রাইমারি হেলথ সেন্টারের বদলে তাকে কিন্তু একটা সাব ডিভিশনাল হসপিটাল যেখানে স্পেশালিস্ট ডক্টররা বসেন সেক্ষেত্রে তার কিন্তু পোস্টিং হতে পারে। তাহলে তোমরা বুঝতে পারলে কার কি অ্যাডভান্টেজ কার কি ডিসঅ্যাডভান্টেজ। তাহলে তোমরা মোটামুটি যে ডিসিশন নেবে একটা সঠিক ডিসিশন নাও চাকরিতে ঢোকার আগে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যারা এলিজিবল হলে, যারা চাকরিতে জয়েন করলে তাদের কী কী করণীয়, এই জিনিসটা তোমরা জেনে নাও। কারণ তোমরা প্রথম সার্ভিসে আসবে, কারণ এর আগে ইন্টার্নশিপ করেছো, হাউস টপশিপ করেছো, সেক্ষেত্রে তোমরা স্টাইপেন্ড পেতে, স্টাইপেন্ড ছেড়ে তোমরা এখন কিন্তু স্যালারি পাবে। তোমরা একজন গ্রুপ এ অফিসার হিসেবে জয়েন করছো, তাহলে তোমাদের অবশ্যই একটা প্রাথমিক ধারণা দরকার। কিসের ধারণা? তোমরা তো জয়েন করলে, জয়েন করার পরে তোমাদের HRMS আইডি কিন্তু ক্রিয়েট করতে হয়। এটা প্রথমে অফিসে গিয়ে কথা বলবে। জয়েন করলে ডিউটি জেনে নিলে কী কী ডিউটি করতে হবে, তারপর এই কাজগুলো অবশ্যই করে রাখো, নাহলে কিন্তু ওই 3 বছর পরে এমডিএমএস করার জন্য কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তাহলে HRMS আইডি তোমাদের একটা ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ তোমার একটা আইডি ক্রিয়েট হয়ে গেল, তুমি একজন গ্রুপে অফিসার হয়ে গেলে। বেশ, তারপর হচ্ছে এরপরে তোমার যখন স্যালারি ক্রেডিটেড হবে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা হেলথ স্কিমের আন্ডারে তোমাকে 500 টাকা এক্সট্রা দেওয়া হয়। ওকে, তুমি যদি 500 টাকাটা না নাও তাহলে কি হবে? তোমার ওই টাকাটা হেলথ স্কিমে জমা হয়ে গেল। এটা বুঝতে গেলে, মানে তুমি যদি এক্সট্রা 500 টাকা না হয় তাহলে তুমি ওই হেলথ স্কিমের ফ্যাসিলিটি পাবে। আমি বলবো তোমরা ওই এক্সট্রা 500 টাকাটা নিও না, ওই 500 টাকাটা তুমি হেলথ স্কিমের জন্য বরাদ্দ করে নাও। কারণ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থাকলে যে কোনো মুহূর্তে যে কোনো হসপিটাল থেকে অনেক সুবিধা পাওয়া যায়। ওকে, ওই 500 টাকা বেশি পাবো বলে তুমি কোনো হেলথ স্কিম করলে না, এটা কিন্তু করতে যেও না। এটা তোমাদের জন্য একটা সাজেশন রইল। এরপর চলেছে অ্যাসেট ডিক্লারেশন। যে কোনো গ্রুপ এ, গ্রুপ বি বা গ্রুপ সি অফিসারদের যখনই তোমরা গভর্নমেন্টে জয়েন করছো তোমাদের অ্যাসেট ডিক্লারেশন করতে হয়। মানে তোমার এই মুহূর্তে কত অ্যাসেট রয়েছে, পরের বছর কত অ্যাসেট রয়েছে, এটা করতে হয়। কারণ কি, অনেক বিভিন্ন পথে ঘুরপথে অনেকে টাকা ইনকাম করে নেয়। তাই অ্যাসেট ডিক্লারেশন মানে গভর্নমেন্টকে জানাতে হচ্ছে আমার এই অ্যাসেট রয়েছে, 1 বছর পরে এই অ্যাসেট রয়েছে। তাহলে অ্যাসেট ডিক্লারেশন জমা দেবে প্রত্যেক বছর, এবং অ্যাসেট ডিক্লারেশনের পরে তোমাদের একটা স্লিপ দেওয়া হয় যেটা প্রুফ থাকে অ্যাসেট ডিক্লারেশন। এটা কিন্তু প্রত্যেক বছর করে নেবে। এই বছর ঢুকেই কিন্তু লাস্ট ইয়ারের অ্যাসেট ডিক্লারেশনটা করে নেবে, এবং অ্যাসেট ডিক্লারেশন খুব ইম্পর্টেন্ট। ওকে, অ্যাসেট ডিক্লারেশনের পরে এরপরে তোমরা হচ্ছে আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করো। একটা তো তোমরা ওখানের যে হসপিটালে জয়েন করছো সেই হসপিটালের একটা আইডি কার্ড পাবে, আরেকটা হয় হচ্ছে রেড আইডি কার্ড, অর্থাৎ গ্রুপে অফিসারদের একটা রেড কার্ড দেওয়া হয়। দেখো, দেখতে পাচ্ছ এরকম একটা কার্ড কিন্তু তোমাদের দেওয়া হয়। তো এই কার্ডের অনেক অ্যাডভান্টেজ রয়েছে, তো এই কার্ডটা আগে করে নাও, তারপরে তোমাদের বলবো কী কী অ্যাডভান্টেজ রয়েছে। এটা কিন্তু অবশ্যই করে নেবে, এবং এই রেড কার্ড বানাতে কিন্তু অনেক সময় লাগে, 1 থেকে 1.5 বছর সময় লাগে। তাহলে চাকরিতে ঢুকেই এটার জন্য অ্যাপ্লাই করে নাও। ওকে ওকে তারপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট বা SAR কিন্তু প্রত্যেক বছর করতে হয়। এটা কিন্তু ডিপার্টমেন্টটা একবার জেনে নেবে যে এই জিনিসটা কী। এরপর চলে আসি নো ইয়োর ফ্যাকাল্টি। এটা কিন্তু তোমাদের ক্রিয়েট করতে হয়, ওই HRMS আইডির সাথে কিন্তু এটা তোমাদের নো ইয়োর ফ্যাকাল্টি তোমাদের ক্রিয়েট করতে হয়। ওকে, এবং তার সাথে তোমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে শুরু হবে এরপর তো তোমাদের থেকে। তাহলে এইটার স্ক্রিনশট নিয়ে নাও বা
এটা কিন্তু তোমাদের অবশ্যই কাজে লাগবে। যারা মেডিকেল অফিসার হিসেবে জয়েন করছে পিএইচসিতে তারাও কিন্তু এই জিনিসগুলো জেনে না, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের কাজে লাগবে। এরপর চলে আসে তাহলে নিট পিজি। তোমরা নিট পিজি কবে দেবে? 25-এ যদি জয়েন করো, জেনারেলি যে বছর দেবে সেই বছর মার্চ মাসের মধ্যে তোমাদের 3 বছর কমপ্লিট হতে হবে। তো তোমরা যদি মেতে জয়েন করো, 28-এর মেতে গিয়ে কিন্তু তোমাদের 3 বছর কমপ্লিট হবে, কিন্তু 28-এর মার্চের মধ্যে 3 বছর কমপ্লিট হতে হতো। তাহলে তোমরা 2029-এর যে নিট পিজি হবে বা 2029-এ কিন্তু তোমরা এমডিএমএস করার সুযোগ পাবে। ওকে, টিআর পাবে, সার্ভিস কোটা কিন্তু পাবে না। ইএসআই জিডিও মধ্যে কথা আমি বলছি। ওকে, ট্রেনিং রিজার্ভ বাট নট সার্ভিস কোটা। তাহলে সেটার জন্য প্রিপেয়ার করো, এখন থেকে একটু একটু করে পড়তে থাকো, ওই পরে পড়বো এই জিনিসটা করতে যেও না। ওকে, আর যারা হচ্ছে স্টাডি লিভ মানে টিআরের পাচ্ছ না, মানে ওই 10 থেকে 15 জনকে টিআর দেওয়া হবে, তার মধ্যে তোমরা এলিজিবল হচ্ছ না, তাহলে কী করবে? তাহলে স্টাডি লিভের জন্য অ্যাপ্লাই করতে হবে। স্টাডি লিভের জন্য অ্যাপ্লাই করতে গেলে আরও 2 বছর, মানে 5 বছর তোমায় কিন্তু সার্ভিস করতে হবে। তাহলে এই ব্যাপারগুলো হয়তো তোমাদের জানা ছিল না। তোমরা যারা সার্ভিসে জয়েন করলে তোমাদের জন্য কংগ্রেচুলেশনস। আর যারা এখনও মনে করো যে এমবিবিএসের স্কোপ নেই, তাদেরকে বলছি স্কোপ আছে, কিন্তু তোমাদের গাইডেন্সটা দরকার। ওকে, এবং চোখ কান খোলা রাখতে হবে। একটা এক্সাম্পল তো তোমরা দেখলে, মেডিকেল কলেজের স্টুডেন্ট যদি বলে আমি আর চাকরি পাচ্ছি না, তার মানে চাকরির সুযোগ রয়েছে, তোমাকে খুঁজতে হবে। গভর্নমেন্ট কিন্তু এসে তোমাকে চাকরি ধরিয়ে দেবে না, তোমাকে ছুটতে হবে চাকরির জন্য, বা তোমাকে ছুটতে হবে ভালো একটা সাবজেক্টে এমডিএমএস করার জন্য। ওকে, এটুকুই বলার ছিল। নেক্সট ভিডিও জানানোর থাকলে পরের একটা ভিডিওতে আবার আলোচনা করবো। ওকে, তোমাদের কিছু কমেন্ট থাকলে জানাতে পারো। চলো, থ্যাংক ইউ।